আপনি এখানে কি করছেন বলুন তো? আপনি এখানে আছেন তা তো আমি জানতাম না, তাহলে আসতাম না। বাহ, আমার জন্য পার্টি রাখা হয়েছে, আমি থাকবো না? বাহ বাহ বাহ। বরং আপনি এখানে কি করছেন আমি সেটাই বুঝতে পারছি না। না না, আমি আপনাকে দেখে নিয়েছি, আর আমার থাকার দরকার নেই, এবার আমি চলে যেতে পারি। থ্যাংক ইউ। শুনুন, গঙ্গা ঘাটেও আপনি এই কথাটাই বলেছিলেন যে আমার মুখ কোনোদিনও দেখতে চান না, অথচ আপনি এই পার্টিতে এসেছেন এবং এখানে এখনো দাঁড়িয়ে আছেন। এখান থেকে যাওয়ার আপনার বিন্দু মাত্র ইচ্ছা নেই। আমি আপনার মতো না অভদ্র নই, আপনি আমার গেস্ট, সুতরাং আপনি এনজয় করুন। না, রাবিশ এনজয় আবার কি? আপনি আমার কাঁধে হাত দিয়ে বলছেন, কাঁধে হাত দিয়ে বলছেন আমি এনজয় করতে চাই না, ইনফ্যাক্ট আমি এই পার্টিতেই থাকতে চাই না। লাইট অফ হয়ে যাওয়ার মানে সেটাই বুঝতে পারছি। প্লিজ প্লিজ প্লিজ, এটাই তো টাইম মতো যখন কভার হয়নি। প্লিজ আপনারা একটু শান্ত হন, আমি এক্ষুনি আলোর ব্যবস্থা করছি। বসুন প্লিজ। এই কে আছিস? আলোটা কি হলো একটু দেখো তো। আমি বিপদে কারোর হাত ছাড়ি না। বিক্রম, দেখো মা, তুমি রিকোয়েস্ট করেছিলে তাই এই অনুষ্ঠানে এসেছি, কিন্তু এই অনুষ্ঠানে আমার পক্ষে আর এক মুহূর্ত থাকা সম্ভব না। বিক্রম, 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 আমার কথাটা শোন। বিক্রম, এ কি? আপনার শাড়িতে তো আগুন লেগে গেছে। আপনি ঠিক আছেন তো? আপনার কোথাও পুড়ে টুড়ে যায়নি তো? পুড়লে কিন্তু খুব কষ্ট হয়। আগুন, আগুন করতে কে এলো? আগুন করতে কে এলো? আগুন, বাঁচাও, 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 বাঁচাও। আগুন, মা, আগুন। কোথায় আগুন? কি বলছো? সব নিভে গেছে, আর ভয় নেই মা। দেখো দেখো, এই দেখো, এই দেখো, নিভে গেছে। এক্সকিউজ মি, দেখি দেখি দেখি। শোন 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 শোন। সুপ্রিয়া, তুমি ঠিক আছো তো? আগুনটা লাগলো কি করে? আপনি 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 ঠিক আছেন তো? ওঠো। সত্যি তোমরা আজ না থাকলে কি হতো বলো তো? এক মিনিট। এই নিন, জলটা খান। বিক্রম তো আমার ছেলে, কিন্তু মা, তুমি তো শুধু রূপে লক্ষ্মী গুণে সরস্বতী নও, তুমি যে মা বিপদে বিপদতারিণী। আর ঝাঁপিয়ে পড়ে মেয়েটা এত বড় বিপদের মুখ থেকে বাঁচালো। যদি অনামিকা না থাকতো আজ কি যে হতো। ঝাঁপিয়ে পড়ে মাকে বাঁচালো মেয়েটা, এত হেল্প করলো, আমার একবার অন্তত থ্যাংক ইউ বলা উচিত ছিল।
অনামিকা, ডক্টর স্যার, আমি জানতাম তোমার আমাকে এ সময় দরকার হতে পারে। আমি আর পারছি না, আর সহ্য করতে পারছি না ডক্টর স্যার। অনামিকা, তুমি কিন্তু এখন অনেক বেটার আছো, আমি তোমাকে বলছি। আচ্ছা ভেবে দেখো, তুমি যে আগুনকে এত ভয় পেতে, সেই আগুন থেকে আজকে তুমি একজনকে বাঁচালে, আর সেটাও তুমি নিজের হাতে। তুমি তোমার ফোবিয়ার বিরুদ্ধে, ভয়ের বিরুদ্ধে অলরেডি ফাইট করা শুরু করে দিয়েছো অনামিকা। এটা ভীষণ ভালো লক্ষণ। অনামিকা, মাথাটা শুধু ঠান্ডা রেখো, কেমন? কাঁদছেন ফোসকার জন্য? আপনাকে দেখে বোঝা যায় না, কিন্তু আপনি সফট, অল্পতেই কাবু হয়ে যান। আপনি কি করে জানলেন আমি ঠিক কতটুকু যন্ত্রণা পেলে কতটা কাবু হই? আপনার মতো মানুষেরা না বাইরে থেকে পৃথিবীটাকে দেখেন, ভেতরে ঢুকতেই জানেন না। সেই কারণে আপনি বুঝতে পারছেন না আমি কতটা কষ্টে আছি, কতটা যন্ত্রণায় আছি। হোল্ড অন। আপনি ওয়াই আর ইউ বিং সো রুড? আমি ইনফ্যাক্ট আমি এসেছিলাম আপনাকে থ্যাংক ইউ বলতে, কিন্তু একটা জিনিস আমি বুঝলাম, আপনি না থ্যাংক ইউ কথাটা ডিজার্ভই করেন না। ধন্যবাদ পাওয়ার কোনো যোগ্যতাই নেই আপনার। Who are you to judge me? কে আপনাকে হায়ার করেছে বলুন তো আমাকে জাজ করার জন্য? এদের মধ্যে কি চলছে? বিক্রম মেয়েটার সাথে ওভাবে কেন কথা বলছে? আমার প্রথম ধারণাটাই ঠিক ছিল। আপনি কোনো কথা সহজভাবে নিতে পারেন না, আপনি সব কথাকে জটিলভাবেই গ্রহণ করেন, এবং আমার এটা ভেবে খারাপ লাগছে আমি কেন আপনার সাথে কথা বলতে এসে নিজের সময় নষ্ট করতে গেলাম। আমি যাচ্ছি এখান থেকে। কিছু না জেনে না বুঝে অকারণে টন্ট করে গেল। আমি প্রতিবাদ করলাম, তাতেও দোষ হয়ে গেল। অদ্ভুত খিটখিটে একটা লোক। আমার ছেলেটা এমন ছিল না জানো। 12 বছর আগে ও খুব নম্র, ভদ্র, মিশুকে ছিল। তারপর তারপর কি হয়েছিল 12 বছর আগে? এই দেখো, আমিও আমার ছেলের মতো হয়ে গেছি। তোমাকে থ্যাংক ইউ বলতে এসে কত কথা বলে ফেললাম। থ্যাংক ইউ অনামিকা। না প্লিজ আন্টি, থ্যাংক ইউ বলো না। আমার জায়গায় অন্য কেউ থাকলেও এটাই করতো। আপনি যে এখন ভালো আছেন, সুস্থ আছেন, এটা দেখেই আমার ভালো লাগছে। তুমি ভারী ভালো মেয়ে। তোমার মতো মেয়েকেই তো আমি বৌমা হিসেবে চাই, যে আমার ছেলেটাকে অতীত থেকে তুলে আনতে পারবে। আপনার ছোট ছেলেটি কোথায়? তার জন্যই তো আপনাদের দোস্তিদারদের বিজনেস এখন ফেমাস। দাদা ভাই তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো, ওখানে তো সবাই গল্প করছে। আমি যে ওখানে ওদের মধ্যে নেই, সেটা কি ওরা কেউ খেয়াল করেছে? করেনি। আমি যে এই দোস্তিদারদের বিজনেসের জন্য কি কি করেছি, সেটা কি ওরা কেউ জানে? জানে না। আজ এই বিজনেস নাকি অনেক ফেমাস হয়েছে, তার কারণ বিক্রম দোস্তিদার। আমার ভাই বিক্রম যখন বিজনেস বুঝতো না, আমি তখন থেকে এই বিজনেসটা সামলেছি। কিন্তু আজ ও গুড বিজনেসম্যান, গ্রেট, কিন্তু আমি গুড ফর নাথিং। বৌমা তুমি যাও, আমি এখানে ঠিক আছি। তুমি কোন কথা ধরে বসে আছো দাদা ভাই? ছাড়ো এসব। আচ্ছা ছোটদা কখনো এমন ভাববে? আর আমি জানি বাড়ির কেউ এমন ভাববে না, আর তুমিও একদম এসব ভাববে না। চলো।
কোনো কথা নয়, চলো চলো। আমার একটা আপনাদের কাছে প্রস্তাব আছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, বলুন না। বলছিলাম যে আমাদেরও তো জুয়েলারি বিজনেস, আর অনামিকা যেহেতু জুয়েলারি ডিজাইনিং নিয়েই পড়াশোনা করেছে, তাই বলছিলাম ও যদি আমাদের ব্যবসার সাথে যোগ দেয়। আমাদের বিজনেসটা মেইনলি বিক্রমই দেখাশোনা করে, আর সৌর্য আর বিশ্ব ওর সাথে থাকে। অনামিকাও যদি একসাথে কাজ করে তাহলে আমার তো মনে হয় ভালোই হবে। দেখুন, আমার মেয়ে যদি কাজ করে, সে আর 5টা সাধারণ এমপ্লয়ের মতোই কাজ করবে। পিতৃ পরিচয়ের জন্য কোনো এক্সট্রা সুবিধা যেন না পায়। এতে যদি আপনারা রাজি থাকেন, তাহলে আপনারা যেদিন বলবেন অনুকে পাঠিয়ে দেবে। আপনি তো মশাই ভয় পাইয়ে দিয়েছিলেন, টেনশনে পড়ে গেছিলাম। ভাবছিলাম এই বুঝি গুণী এমপ্লয়িটি আমাদের হাতছাড়া হয়ে গেল। আজকের দিনটা কিন্তু একটা স্পেশাল দিন। দস্তিদারদের সাথে রায়চৌধুরীদের একটা সম্পর্কের সূচনা হলো। এটা তো শুকনো মুখে বললে হবে না। Cheers! এত রাত্রে বাস্কেটবল কোর্টে কে? ওখানে তো দিনের বেলাতেও কেউ যায় না। এই বলটা এখানে কে? দেখে বলটা দাও না জ্যাঠাই। তুই এই বলটায় হাত দিয়েছিস কেন, আর এখানেই বা এসেছিস কেন? আমি এই বলে হাত দিইনি, বলটাই সারা বাড়ি গড়িয়ে বেড়াচ্ছিল, আর আমি বলের পিছন পিছন এখানে চলে এসেছি। এই, আমি কিন্তু তোকে বকা দিইনি। এই, ভয় পাস না। আচ্ছা ক্যাপ্টেন, আমাকে এবার বলো তো, এই যে তুমি আমাকে বললে এক্ষুনি যে বলটা সারা বাড়িতে গড়িয়ে গড়িয়ে ঘুরে বেড়াচ্ছিল, এই কথাটার মানে কি? বলটা একবার এই ঘর, তারপরেও ঘর, গড়াতে গড়াতে সোজা সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। অদ্ভুত তো, তা কখনো হয় নাকি? তাহলে বোধহয় হাওয়া লেগে বেরিয়ে এসেছে। আচ্ছা শোন, এই বলটা আর হাত দিবি না, আমি তোকে এর থেকেও ভালো বল কিনে দেবো। ঠিক আছে, তবে এরকম না, ফুটবল। আচ্ছা ঠিক আছে। এবার একটা কথা বলতো, তুই যে রাত্রিবেলা বাইরে ঘুরে বেড়াচ্ছিস, কি করে করছিস বলতো? নিশ্চয়ই গভর্নেন্স গ্র্যানির থেকে পালিয়ে এসেছিস। দাঁড়া আমি বলছি। না না, বলো না, তাহলে আমাকে রাতে ঘুরতে দেবে না। মানেটা কি? এইটুকুই বাচ্চা, তুই রাত্রিবেলা বাইরে ঘুরে বেড়াস নাকি? টপ সিক্রেট। আরো একটা টপ সিক্রেট আছে। কি? আমার মতো আর একটা লোক রাতের বেলায় ঘুরে বেড়ায়। লোক? কোন লোক? সেটা পরে বলবো। কি সব বলছে টুনি? এগুলো কি সত্যি, নাকি বাচ্চাটা যেমন বানিয়ে বানিয়ে কথা বলতে ভালোবাসে সেরকম কিছু? চ, কি যে সব উল্টো পাল্টা বলিস, খরচ। বাবা, বিশাল এলেন আমাদের বাস্কেটবল চ্যাম্পিয়ন। এখানে আমার কিচ্ছু হবে না। আমি যেটা চাইছি সেটা কোনোভাবে এখানে সম্ভব নয়। আমি এত টেনশনের মধ্যে আছি আর তোমরা হাসছো। তোর টেনশন আমি দূর করে দিয়েছি। মানে হলো, এই শহরের সব থেকে বড় জুয়েলার্স জিসি দত্তা অ্যান্ড সন্স, তারা তোমাকে নিজেরাই চেয়েছেন। তুমি ওদের কাছে ট্রেনি হিসেবে জয়েন করবে। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে অনেক হয়েছে। এই এদিকে আচ্ছা, এদিকে বস বস বস। এই হারটা সব সময় পরে থাকবে, এটা সৌভাগ্যের প্রতীক। এটা পরলে দেখবি
তোর সব ভালো হবে, পুরনো সব ক্ষত মুছে যাবে। সব ক্ষত মুছে যাবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো এবার। এই যে বেশি রাত করো না, শুয়ে পড়ো। তাড়াতাড়ি শুয়ে পড়ো, আমরা এলাম। গুড নাইট। এটা পড়লে দেখবি পুরনো সব ক্ষত মুছে যাবে। সব ক্ষত মোছা যায় না। অতীত কেউ বদলাতে পারে না, কিন্তু বর্তমানে দাঁড়িয়ে নিজের হাতে নিজের ভবিষ্যৎ বদলানো যায়। সেটাই করব আমি। কাল থেকে নতুন দিন, নতুন অধ্যায় শুরু হবে, ভবিষ্যৎ লেখার অধ্যায়। নতুন দিন চলে এলেই বুঝি পুরনোকে ভোলা যায়? আই ডোন্ট নো। বিক্রমের জীবন তো থমকে গেছে। বিক্রমের জীবন স্মৃতির সঙ্গে হাসতে পৃষ্ঠে ছড়িয়ে গেছে রে। এই স্মৃতির অন্ধকার থেকে আমাকে কেউ বের করে নিয়ে যেতে পারবে না, কেউ না। রোজ রোজ না খেয়ে চলে যাস, শরীরটা ভেঙে যাবে তো। কিছু হবে না, সব ঠিক আছে। না ঠিক নেই, আমার তো চিন্তা হয় না কি। তুমি কি বলবে বলে এখন এখানে দাঁড়িয়ে আছো বলো তো? দেখো মা, তুমি জানো সময় আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, সেটা নষ্ট করা আমি পছন্দ করি না। স্পেশালি আমার আজকে একটা খুব ইম্পর্টেন্ট মিটিং আছে, আমি চললাম। দাঁড়া বিক্রম, আমি জানি বিক্রম, 12 বছর আগে সেই ঘটনার পর থেকে তুই নিজেকে পুরোপুরি বদলে ফেলেছিস। সমস্ত সময় কাজের মধ্যে ডুবে থেকে নিজেকে সবকিছু থেকে দূরে সরিয়ে রেখেছিস। কিন্তু এতটা দূরে চলে যাস না বাবা, যাতে আর ফেরার পথ না থাকে। ঠিক আছে, তোর যখন কাজের কথা ছাড়া কিছু শুনতে ভালো লাগে না, তখন কাজের কথাই বলি। আজ অফিসে একজন নতুন জুয়েলারি ডিজাইনার আসবে, জুনিয়র ডিজাইনার, কিন্তু কাজের মেয়ে, আমার এক বন্ধুর মেয়ে। এবার বুঝেছি, এবার বুঝেছি সকাল থেকে জুস নিয়ে দাঁড়িয়ে থাকার কারণটা কি। মা, তোমাকে আমি একবার নয়, 100 বার নয়, 1000 বার বলেছি, শুধুমাত্র সোর্সের বেসিসে, সুপারিশের ভিত্তিতে আমাদের কোম্পানিতে চাকরি হয় না। তার যোগ্যতা লাগে, আর আমরা সেটা বিশ্বাস করি।
সাদা রঙের বাড়ি, নাম লালকুঠি। কাকে চাই? আমি দত্ত জুয়েলার্সের অফিসে যাব। আসুন। ম্যাডাম, এক চুলের জন্য বেঁচে গেলেন ম্যাডাম। হ্যাঁ, বিনা ঝড়ে বিনা হাওয়ায় কি করে হলো বলুন তো? সেটাই তো বুঝতে পারছি না ম্যাডাম। সাবধানে যাবেন ম্যাডাম। না মা, তুমি যাই বল, এই কোম্পানিতে কাজ করতে গেলে যোগ্যতা লাগবে, সুপারিশের চিঠি নয়। ব্যাস। না না, মেয়েটার তুমি যোগ্যতা। যাই। দাদা ভাই, কি হলোটা? দাদা ভাই, কি হলো? কি হলো রে? পড়ে গেলি কি করে? হ্যাঁ, চল। খুব লেগেছে নাকি দাদা ভাই? ঠিক আছে, আমি ঠিক আছি। না না, তুই হঠাৎ করে মানে দিনে দুপুরে এভাবে, ওই তো উনি এসে গেছে। আরে কি দরকার ছিল এগুলো? কাল থেকে একটার পর একটা অঘটন ঘটে যাচ্ছে, যত সব অশুভ লক্ষণ। বাবা, তোমার বেশি লাগেনি তো? কিরে, কি করে পড়লি তুই? ওই তাড়াহুড়োয় পা পিছলে গেছে আর কি। আর কত আড়াল করবে সূর্য? হ্যাঁ রে, তুই ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। বলছিলাম যে চল, আমাদের দুজনেরই তো দেরি হয়ে যাচ্ছে। চল। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ, আমার সামনেই দাঁড়িয়ে আছে। না 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 না, আমি বুঝে গেছি। আপনি কিছু চিন্তা করবেন না। হ্যাঁ, ম্যাডাম আপনাকে স্যারের কেবিনে অপেক্ষা করতে বল। আচ্ছা, আসলে কি জানেন, ম্যাডাম না বললে না আমি কিছু করতে পারি না। সেটা বুঝতে পারছি। ওই যে স্যারের কেবিন। ঠিক আছে, থ্যাংক ইউ। ঘরটা কিরকম বদ্ধ হয়ে আছে, জানলা দরজাও খোলা নেই। টেবিলের উপরও শুধু কাজের জিনিস। বাবা, আমার বস আবার বাস্কেটবলও খেলে? গুড মর্নিং। মর্নিং। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং। আমি বলছি তুই যা গিয়ে মিটিংটা অ্যাটেন্ড কর, আমি কেবিন থেকে পেন ড্রাইভটা নিয়ে আসছি। তাড়াতাড়ি আসিস কি? হ্যাঁ স্যার ভেতরে। পরে শুনছি। আপনি